প্লিজ ভেঙে পড়বেন না। তারপরও যদি আপনার সন্তানের প্রয়োজন হয় তাহলে আমরা বাচ্চা দত্তক নিব। প্রয়োজন পড়লে সারোগেসি পদ্ধতি অবলম্বন করব। তাও আপনি নিজেকে সামলে নিন প্লিজ। এইভাবে আমি আপনাকে দেখতে পারবো না। রাবির থামে। মেহুল খুব মনোযোগের সহিত এসব শুনে ঠু শব্দও করে না। তার এই নীরবতা রাবিরকে যেন আরো জ্বালাচ্ছে। সে মাথা তুলে সোজা হয়ে বসে। মেহুলের দৃষ্টি এখনো জায়নামাজেই নিমজ্জিত। রাবির মেহুলের কাঁধ ছাকিয়ে বলে, কি হলো, কথা বলছেন না কেন মেহুল? মেহুল ফোলা ফোলা চোখ দুটো নিয়ে এবার রাবিরের অস্থির সুশ্রী মুখটার দিকে তাকায়। নিমিষেই মন হালকা হয় তার। এই মুখটা দেখলে সব কষ্ট উবে যায় তার। বুক ভার লাগা কমে যায়, মনে স্বস্তি ফেরে। সে কম্পিত হাতে রাবিরের খোঁচা খোঁচা অমসৃণ দাড়িওয়ালা গালটাতে হাত রাখে। গলার স্বর কাঁপছে তার। কথাগুলো গলাতেই জমে আছে, বের হচ্ছে না। মেহুল খুব কষ্ট করে একটা শুকনো ঢোক গিলে মৃদু আওয়াজে শোধায়, আপনি সব জেনেও কেন আমাকে কিছু বলেননি? রাবির মিহুলের সেই হাতটা ধরে তার ঠোঁটের কাছে নিয়ে চুমু খায়। পরে হতাশ সুরে বলে, জানালে যে এইভাবে কষ্ট পেতেন, তাই জানাতে চাইনি। মিহুল বড় করে শ্বাস ফেলে। অস্থির চোখে মুখে এদিক ওদিক চেয়ে ফের জায়নামাজের দিকে তাকায়। মিনমিনিয়ে কম্পিত সুরে বলে, আপনি আমাকে সান্ত্বনা দিতে সব বলেছেন, তাই না? রাবির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কোন সব? ওই যে আপনার বাচ্চা লাগবে না বললেন যে, এটা কি আদৌ সম্ভব? কোনো ছেলে বাবা হতে চায় না বলুন? রাবির মিহুলের কাঁধ ধরে তাকে তার দিকে ঘোরায়। মিহুল দৃষ্টি তুলছে না। রাবির মিহু সুরে বলে, তাকান আমার দিকে। মিহুল তাকাতে চায় না। রাবির পুনরায় বলে, কি হলো, তাকান। মেহুল বাধ্য হয়ে চোখের পলক নাড়ায়। রাবিরের চোখে চোখ পড়তেই ভীষণ মন ভার হয় তার। এই মানুষটাকে যে সে কিছুই দিতে পারল না, এই আফসোসেই তো জীবন শেষ হয়ে যাবে তার। মেহুলের চোখ জল জমতেই এবার রাবির ধমকে ওঠে, খবরদার, যদি আর এক ফোঁটা পানিও গাল বেয়ে পড়েছে, বলেছি না আমার কিচ্ছু লাগবে না, কোনো বাচ্চা লাগবে না, আমার আপনাকে হলেই চলবে। আর আপনাকে নিজের করে রাখতে যদি পুরো দুনিয়াও এক করে ফেলতে হয় আমি তাই করব, বাট স্টিল আই উইল নেভার লিভ ইউ। কথাটা শেষ করেই সে মিহুলকে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে নিল, যেন ছাড়লেই সে পালাবে। মিহুল আর কিছু ভাবতে পারে না। এক মুহূর্তের জন্য সব কষ্ট ভুলে যায় সে। সেও রাবিরকে সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে। ফুপিয়ে উঠে বলে, আমিও আপনাকে ছেড়ে কোথাও যাব না নেতা সাহেব। গড়গড়িয়ে সব বমি করে। তবেই ক্ষান্ত হলো রিতা। কোন রকমে শ্বাস টেনে সামনে তাকাতেই দেখলো বেচারা সাদরাজের গলা থেকে কোমর অব্দি সব ভরে শেষ। সাদরাজ হতভম্বের মতো চেয়ে আছে তার দিকে। এমন কিছু যে হবে সে বুঝতে পারেনি। রিতা ততক্ষণে দাঁত দিয়ে জিভ কেটে অসহায় সুরে বলে, সরি। সাদরাজ স্বাভাবিক গলায় বলে, ইটস ওকে, আমি পরিষ্কার হয়ে আসছি। রিতার মুখ মুছিয়ে রাবির খাবার নিয়ে রান্নাঘরে রেখে এলো। তারপর সে একটা তোয়ালে আর ট্রাউজার নিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। রিতা ওইদিকে বসে বসে অস্বস্তিতে মরে যাচ্ছে। সেটা কি করলো? কোন আক্কেলে এসে সাদরাজের গায়ের উপর বমি করলো? ইস, কি একটা বিশ্রী অবস্থা। নিজের উপরই ভীষণ রাগ হচ্ছে তার। সাদরাজ তাকে নিয়ে কি ভাবছে কে জানে। সাদরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে রিতার সামনে বসে। রিতা মুখ কালো করে কাচু মাচু করে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি। সাদরাজ মৃদু হাসে, বলে, আর কতবার সরি বলবে? বললাম তো ঠিক আছে, এই সময় বমি হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি তো বমি করে আপনাকে নোংরা করেছি। আপনার নিশ্চয় ভীষণ বিরক্ত লাগছে। রিতা মাথা নুয়ে কথাটা শেষ করে। সাদরাজ কথার পিঠে নরম গলায় বলে, যেখানে আমার মতো এই জঘন্য মানুষটাকে তুমি একটু সখী করতে এত কষ্ট করছো, সেখানে এই ছোটখাটো ব্যাপারগুলো আমার জন্য কিছুই না। রিতার চোখ ছলছল করে ওঠে। সে এগিয়ে এসে সাদরাজের উদম বুকে মাথা ঠেকায়। মিহি সুরে বলে, আমি আমার সন্তানের বাবাকে ভীষণ ভালোবাসি সাদরাজ। সাদরাজ আগলে নাই রিতাকে। ঠোঁট নাড়িয়ে বলে, আর আমাকে বাবা হওয়ার সুখ দেওয়া সেই নারীকেও আমি ভীষণ ভালোবাসি। রিতা সাদরাজের খোলা বুকে না খসে। মিষ্টি এক ঘ্রাণে শরীর কেঁপে ওঠে তার। বুক ভরে নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবে, এই ঘ্রাণটা পাওয়ার জন্য হলেও আজীবন তাকে এই বুকেই মুখ লুকাতে হবে। ঈদের দিন খুব সকালে মিহুলের ঘুম ভাঙে। চোখ মেলে তাকাতেই দেখে বাইরে ফকফকা সকাল। চারদিক কেমন যেন ঝলমল করছে, যেন প্রকৃতিও বুঝেছে আজ ঈদ। সে পাশে ফিরতেই দেখে রাবির নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ পেতে সে বুঝতে পারলো রাবির সেখানে। আলকোছে উঠে দাঁড়ালো সে। বড় করে হাই তুলে হাত নিচের দিকে আনতে চোখ পড়ল হাতের উল্টো পৃষ্ঠে।
বড় করে হাই তুলে হাত নিচের দিকে আনতে চোখ পড়ল হাতের উল্টো পৃষ্ঠে। মেহেদি দিত না, তবে রাবির খুব জোর করেছে বিধেই ছোট্ট একটা ডিজাইন করে মাঝখানে রাবিরের নাম লিখেছে। সে মেহেদি রাখা হাতটা দেখে মেহুল তপ্ত শ্বাস ছাড়ে, পরে বিছানা ঝেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। খানবাড়ির এই একটা দিকে খুব একটা শোরগোল নেই, দিনের অর্ধেকটা সময় কাটে নীরবতায়। তবে বিকেলের দিকে এদিকে মানুষ হাঁটতে আসে। ওই পাশে রাস্তাটা আবার ভীষণ পরিষ্কার, দুধারে নারকেলের গাছ ফটান দাঁড়ানো, বেশ ছায়াযুক্ত একটা জায়গা। বিকেলের দিকটায় হাঁটার জন্য সুন্দর একটা পরিবেশে বটেই। এসবের মাঝেই ওয়াশরুমের দরজায় খট করে শব্দ হয়। মেহুল সতর্ক হয়ে পেছন ফিরে। রাবির বেরিয়েছে, তোয়ালে দিয়ে চুল মুছছে। এক পলক মেহুলের দিকে চেয়ে মুচকি হেসে বলে, ঈদ মোবারক মিসেস খান। মেহুল খড়খড়ে শুকনো ঠোঁটে ছড়িয়ে হাসে, বলে, ঈদ মোবারক। রাবির তোয়ালেটা বারান্দায় এসে রাখে, জিজ্ঞেস করে, গোসল করবেন এখন? না, আপনি নামাজে যাওয়ার পর করব। এখন ফ্রেশ হয়ে নিচে গিয়ে আগে আপনাদের জন্য নবাবের সেমাই রান্না করব, খেয়ে যাবেন। রাবির হেসে জবাবে বলে। অবশ্যই। মেহুল কথা না বাড়িয়ে চলে যায় ফ্রেশ হতে। মিষ্টি জাতীয় জিনিস রিতার খুব একটা পছন্দ না হলেও এই শ্যামাই জাতীয় জিনিসটা তার বড্ড পছন্দের। অথচ আজ এই জিনিসটাকে সে মুখের কাছে নিতে পারছে না। কাল খালাকে বেশ শখ করে বলেছিল, খালা, কাল আমাকে একটু বেশি করে দুধ দিয়ে সেমাই করে দেবে? খালাও বিনা বাক্যে রাজি হন। অথচ মেয়েটা আজ সেই শ্যামাই মুখেই তুলতে পারছে না। গন্ধ পেয়ে নাক চেপে ধরে বসে আছে। ওর এমন কাণ্ডে সাদরা অধৈর্য হয়ে বলে, তাহলে তুমি কি খাবে? নুডলস করব নাকি বাইরে থেকে কিছু আনবো? রিতা হাঁসফাঁস করে, কি খাবে? কোনো খাবারই তখন গলা দিয়ে নামে না তার। কাছে নিলে বমি আসে। সে চোখ পিট করে এদিক ওদিক তাকায়। হুট করে প্রশ্ন করে, আপনি নামাজে যাবেন না? হ্যাঁ, এখন বের হব, কিন্তু তার আগে তো তোমার খাবারের ব্যবস্থা করতে হবে। কি খাবে বলো? সাদরাজ বরাবরের মতোই অস্থির। বাবা হওয়ার কথা শুনে ছেলেটা আরেকটু স্থির হতে পারছে না। কি করবে কি না করবে সেটাই বুঝে উঠতে পারে না সে। রিতাকে পারলে সারাক্ষণ বুকের ভেতর লুকিয়ে রাখত বোধ হয়। মেয়েটার একটু অসচেতনতা তাকে ভীতও করে তোলে। রিতা পাতলা অধর ছড়িয়ে আলতো হাসে, বলে, আমাকে নিয়ে ভাববেন না, খালা তো কত কিছু বানিয়েছে, কিছু একটা ঠিক খেয়ে নেব। আপনি বরং ওই খয়েরি পাঞ্জাবিটা পরে নামাজে যান, ওই রংটাই আপনাকে খুব মানায়। রিতার এমন দায়সারা ভাব দেখে সাদরাজের চিন্তা বিস্তর হয়। মেয়েটাকে কি করে বোঝাবে সারাক্ষণ যে কি পরিমাণ দুশ্চিন্তায় থাকে তাকে নিয়ে। অথচ এই মেয়ে সর্বদা স্বাভাবিক, কোনো কিছুতেই যেন কোনো কিছু যায় আসে না তার। সাদরাজ উঠে দাঁড়ায়, খালাকে ডেকে বলে, খালা, এক বাটি চিকেন স্যুপ করে নিয়ে এসো, আমি এটা ওকে খাইয়ে তবে নামাজে যাব। সাদরাজের কথা শুনে রিতা কপাল চক্রে বলে, এই মানুষটা তার চিন্তায় চিন্তায় কবে যে পাগল হয়ে যায় কে জানে। আজ অনেকদিন পর সাদরাজ আবার রাবিরের মায়ের মুখোমুখি হয়েছে। এতে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। উপর দিয়ে হেসে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে প্রচন্ড হাঁসফাঁস করছে। সেই সময়টায় এই মানুষটাকে ও কত কিছু বলেছিল। আজ কি উনি তাকে ক্ষমা করবেন? সংশয় নিয়েই নিজেকে শুধোয়, উত্তর পায় না। তবে রাবিরের মা ভীষণ ধাতস্থ ভাবভঙ্গি নিয়ে তাদের সাথে কথা বলছেন। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। রিতার প্রেগনেন্টের খবরে মারাত্মক খুশি তিনি। এ নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন তিনিও এই বাড়িতে এমন খুশির খবর চান। মেহুল রাবির দুজনেই বুঝতে পারে ব্যাপারটা। মাকে কিছু জানানো হয়নি। রাবিরই বারণ করেছে, বলেছে সে নিজের সময় হলে কথা বলবে। মেহুল তো ভাবছে সব শুনেই ভদ্রমহিলা কেমন প্রতিক্রিয়া করবেন। বিয়ের পর থেকেই তো উনি নাতি নাতনি বলে চেঁচিয়ে মরছেন। এখন এই বিদঘুটে সত্যটা তিনি মেনে নিতে পারবেন না। নাস্তার ছোট্ট পর্ব চুকিয়ে রিতা মেহুলের সাথে সাথে তার রুমে যায়। রাবির আর সাদরাজ নিচে বসে আড্ডাতে মগ্ন। তার শাশুড়ি মা উঠে গেছেন অনেক আগে। মেহুল রুমে এসে রিতাকে বিছানায় বসতে বলল। তারপর সে গিয়ে আলমারি খুলে একটা ফাইল বের করে এনে বলল, এটা দেখ। রিতা ফাইলটার আপাদ মস্তক দেখে শুধালো। কি এটা? মেহুল বস্তুটা নাড়িয়ে ছাড়িয়ে চাপা স্বরে বলল, সেদিন ডক্টরের দেওয়ার টেস্টগুলো আমি করিয়েছিলাম, একটু থেমে শ্বাস ফেলে বলল, তবে রিপোর্ট ভালো আসেনি। আমার জরায়ুতে সমস্যা, ডাক্তার বলেছেন আমি কখনো মা হতে পারবো না। মেহুল যতটা স্বাভাবিক থেকে কথাটা তাকে বলল, রিতা ঠিক ততটাই অস্বাভাবিকভাবে আটকে উঠল। কণ্ঠনালী আটকে গেছে, কথা বের হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? এত বড় একটা ধাক্কা মেয়েটা কি করে সামলাচ্ছে? রিতার চোখ ভিজে ওঠে, কম্পিত গলায় বলে, তুই আমাকে আগে কেন বলিসনি এসব? মেহুল অত্যন্ত স্বাভাবিক গলায় বলে, আজও বলতাম না,
নেহাতেই তখন আমার শাশুড়ি মায়ের সামনে খুব বড় মুখ করে বলছিলি। তিনিও খুব তাড়াতাড়ি খুশির সংবাদ শুনবেন, তাই তোকে বলে রেখেছি। নয়তো এই সময় তোকে আর কোনো আলাদা দুশ্চিন্তা দিতে চাইতাম না। মেহুলের কথা রীতা গ্রাহ্য করল না, খড়খড়ে গলায় বলল। তাই বলে এত বড় একটা কথা তুই লুকিয়ে গেলি? মেহুল মাথা নুয়ে দীর্ঘশ্বাস ফেলে, পরে ওর দিকে চেয়ে চমৎকার হেসে বলে, আমার এই ড্রেসটা কেমন হয়েছে বলতো? রাবিন নিজে পছন্দ করে নিয়ে এসছে। এবার আর আমি শপিংয়ে যাইনি, কেন যেন ইচ্ছেই করছিল না। রীতা বেশ বুঝতে পারছে মেহুল যে কথা ঘুরোচ্ছে, তাই সে চোখ পাকিয়ে বলল, একদম কথা ঘুরাবি না। আমি বুঝি তোর এতই পর হয়ে গেছি যে তুই আমাকে কিছুই বলিস না? ওইদিকে আমি অসুস্থ বলে ঠিক মতো তোর খবরও নিতে পারিনি, তাই বলে তুই আমাকে কিচ্ছু বলবি না? মেহুল নীরব। একটু রাগ করুক না, তাতে কি হবে? মেয়েটা তো তাকে ভালোবাসে, তার অধিকার আছে তার উপর রাগ দেখানোর। রীতা বড় বড় শ্বাস ফেলে শান্ত হয়। মেহুলের কুণ্ঠিত মুখপানে চেয়ে দরদ মাখা কণ্ঠে শুধোয়। কষ্ট পাচ্ছিস? মেহুল ফ্যাল করে চেয়ে হাসে, বলে, একটুও না। রাবির ভাইয়া জানে সব? হ্যাঁ, কি বলেছেন? বলেছেন ওনার বাচ্চা চাই না, আমি হলেই চলবে। শেষের কথা বলতে গিয়ে আত্মতৃপ্তিতে বুক ভরে উঠে তার। কথাটা শুনে রীতাও ভীষণ খুশি হয়। আশ্বস্ত হয়ে বলে, ভাগ্য করে এমন একটা মানুষ পেয়েছিস, কখনো ছেড়ে যাস না। মেহুল মাথা নাড়িয়ে বলে, জীবনের শেষ নিঃশ্বাস অবধি ওনাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। পরে সে আলতো করে রীতার পেটের উপর হাত রাখে। অক্ষিকোটরে জল জমে তৎক্ষণাৎ। ফিনফিনে স্বরে বলে, তো ছেলের সাথে আমার মেয়ের আর বিয়ে দেওয়া হলো না রে। ওর জন্য তুই অন্য কোথাও বউ দেখিস। কথাটা শেষ করতেই জল যেন ঝাঁপিয়ে পড়ল গালের উপর। মেহুল বাস্তবভঙ্গিতে হাত নাড়িয়ে জল মুছল। মেহুলের এমন হাহাকার দেখে বুক ফেটে কান্না আসছে রীতার। কেন সব পরীক্ষা কেবল মেহুলের মতো ভালো মানুষগুলোকেই দিতে হয়? রীতা মেহুলের গালে হাত রেখে শক্ত গলায় বলল, তোর মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো, নয়তো ছেলের বিয়েই দিব না, একেবারে কনফার্ম। রীতার এমন জেদ দেখানো কথা শুনে মেহুল হেসে ফেলে। মনে মনে ভাবে, তাদের স্বপ্নটা বুঝি স্বপ্নই রয়ে গেল। ঈদের ছুটি কাটিয়ে ঢাকা শহর আবার ব্যস্ত। চারদিকে মানুষের আনাগোনা বেড়েছে। স্কুল, কলেজ, অফিস, আদালত সব আবার শুরু। বাচ্চারা কাঁধে ব্যাগ নিয়ে বিরক্ত ভঙ্গিতে হেঁটে চলেছে। এতদিনের বন্ধের পর প্রথম দিন স্কুলে যেতে ভীষণ কষ্ট হয় যেন। কিন্তু মা বাবা কি আর তাদের সেই কষ্ট বোঝে? রাবিরের অফিসে আজ জরুরি মিটিং, তাই সকাল সকাল বেরিয়েছে সে। নাস্তা অব্দি করেনি। মেহুলের 2 মাস পর সেমিস্টার ফাইনাল। এই তো তার অনার্স শেষের পথে। সারা বছর খুব উত্তেজনা নিয়ে কাটালেও এখন কেন যেন তার আর পরীক্ষা দিতে ইচ্ছে করছে না। সে বই খুলে ঝুঁকে বসে আছে কেবল, এক অক্ষরও পড়া হচ্ছে না। মনে ভারী দুশ্চিন্তা তার। রাবির সবকিছু সহজভাবে মেনে নিলেও তার শাশুড়ি কিছু জানেন না। ভদ্রমহিলা এত সহজে সবকিছু মেনে নেবেন না, এটা সে জানে। এই নিয়ে যত চিন্তা তার। আর তাই এত চিন্তার ভিড়ে তার মস্তিষ্কে পড়ার শব্দযুগল ঠিক প্রবেশ করতে পারছে না। দরজায় 2 বার টোকার শব্দ হয়। তৎক্ষণাৎ কান খাড়া করে মেহুল। উপাস থেকে গম্ভীর গলায় কেউ শুধায়, আসবো মেহুল? শাশুড়ির গলা পেয়ে মেহুল নড়ে চড়ে বসে। বিনয়ের সুরে বলে, আসুন মা। তিনি ভেতরে প্রবেশ করেন। হেসে হেসে বিছানায় বসতে বসতে বলেন, পড়ছিলে? মেহুল মুখে হাসি রেখে মাথা নাড়ায়। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, তোমার ফাইনাল যেন কবে? ওই তো মা, আর 2 মাস পর। আচ্ছা আচ্ছা, বেশ পড়ো মনোযোগ দিয়ে। মেহুল আবার মুখ ঘুরিয়ে বইয়ের দিকে তাকায়। শাশুড়ি মা বসে বসে এদিক ওদিক চোখ বুলালেন। ছেলের রুমে খুব একটা আশা হয় না তার। মেয়েটা বেশ সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখে সবকিছু। সব দেখে তিনি গম্ভীর নিঃশ্বাস ফেললেন। মেহুল পেছনে ঘুরে থাকলেও যেন শাশুড়ির হাবভাব টের পাচ্ছে। উনি যে এমনি এমনি রুমে আসেননি সেটা মেহুল ঠিকই আন্দাজ করতে পারছে। আবার নতুন কোনো মর্জি নিয়ে এসেছেন হয়তো। হ্যাঁ তাই। তার শাশুড়ি মা নীরবতা ভাঙলেন। উৎক্ষিপ্ত স্বরে বললেন, একটা কথা বলি মেহুল। মেহুল আবার ঘুরে তাকায়। জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, জি মা, বলুন না। তিনি সুন্দর করে হাসলেন। নরম গলায় বাক্যের তাল সাজিয়ে বললেন, তোমার অনার্সের পরপরই তোমরা বাচ্চা নিয়ে নিও। বেশি লেট হলে আবার সমস্যা। আর আমারও তো বয়স বাড়ছে, কখন কি হয়। যদি একটা নাতি নাতনির মুখ দেখে যেতে পারতাম। পারতাম শব্দটা ভীষণ আফসোসের সুরে বলেই তিনি ক্ষান্ত হলেন। ওইদিকে মেহুলের বুক ধকধক করছে। এই তো এই ভয়টাই পেয়েছিল সে। এইবার এই মানুষটাকে সে কিভাবে সবটা বলবে? আর বললেও মানুষটা মানতে পারবেন সবকিছু? ভীষণ রকম নারাজ হবেন তার উপর।
দেখা গেল তাকে আর এই বাড়িতে রাখতে চাইলেন না। আবার তাকে নিয়ে মা ছেলের মধ্যে দ্বন্দ্ব হওয়ারও বিরাট সম্ভাবনা আছে। এত সব মহাচিন্তা উপেক্ষা করে সে তার শাশুড়িকে কিভাবে এত সত্যি কথাটা এখন বলবে? মেহুলের চিন্তিত চোখ মুখ শাশুড়ির দৃষ্টি এড়ায় না। তিনি কপাল কুঁচকে বলল, কি হলো মেহুল, কি ভাবছো? মেহুল ঠোঁট টেনে হাসার চেষ্টা করল, সফলও হলো তাতে। শাশুড়ি মা মৃদু হেসে পুনরায় প্রশ্ন করলেন, তা আমার কথা রাখবে তো? মেহুল পরপর ঢুক গিলে ভয়ে ঝিমিয়ে যায় শরীর, চোখ মুখ ছেয়ে আসে অন্ধকারে। মাথার ভেতর শব্দের ভান্ডার খুলে বসেছে, কথা সাজাবে, সুন্দর করে গুছিয়ে একটা কথা বলার প্রয়াস, কিন্তু পারল কই? শব্দ তো সব ফুরিয়ে গেছে। আন্তবান্ত খুঁজেও কোনো বাক্য আওড়াতে পারল না। শেষে নিজের উপরই মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তার মধ্যে সে সৎ সাহস নেই, তাই সে মাথা নুয়ে গুমট সুরে বলল,